আমি জান্নাতুল ফেরদৌসী মিষ্টি, লেকচারার জীববিজ্ঞান, মেরিটোরিয়াস পাবলিক কলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকে লেকচার 2। তো আজকে লেকচার 2 এর বিষয় হচ্ছে কোষবিদ্যা, কোষ তত্ত্ব এবং কোষের প্রকারভেদ। তো আমি শুরু করব কোষবিদ্যা দিয়ে। কোষবিদ্যা, যার ইংরেজি শব্দ হচ্ছে সাইটোলজি। এই সাইটোলজি শব্দটা সাধারণত একটা ল্যাটিন ভাষা থেকে এসেছে। সাইটোলজি শব্দটা কিন্তু দুটো শব্দের নিয়ে গঠিত, সাইটো এবং লগস। সাইটো অথবা এটাকে সেল বলা হয়, আর এটা হচ্ছে লগস। তো সাইটো বা সেলের অর্থ হচ্ছে কোষ, আর লগস মানে হচ্ছে জ্ঞান বা। আচ্ছা, তো সাইটোলজি শব্দটা এসেছে ল্যাটিন ভাষা থেকে। সাইটোলজি শব্দটা দুটো শব্দের সংযোগে তৈরি, একটা হচ্ছে আপনার সাইটো আর একটা হচ্ছে লগস। সাইটো বা এটাকে বলা যেতে পারে সেল, এর অর্থ হচ্ছে কোষ, এবং লগস অর্থ জ্ঞান বা আলোচনা। অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় কোষের গাঠনিক কোষের গঠন উপাদান, তারপরে কোষের হচ্ছে বৈশিষ্ট্য, কোষের বিভিন্ন প্রকার আলোচনা পর্যালোচনা করা হয়, সেই বিদ্যাকে সাধারণত সাইটোলজি বা কোষবিদ্যা বলা হয়। সাইটোলজি বা কোষবিদ্যা বলা হয়। তো এই কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। কিন্তু এই রবার্ট হুক হচ্ছে মানে কোষবিদ্যার জনক। রবার্ট হুক কোষবিদ্যার জনক, এবং আধুনিক কোষবিদ্যার আধুনিক জনক হচ্ছেন কার্ল পি সোয়ানসন। তাহলে কোষবিদ্যার আধুনিক জনক হচ্ছেন কার্ল পি সোয়ানসন। তাহলে এখানে বলা যেতে পারে কোষবিদ্যার জনক হচ্ছেন রবার্ট হুক এবং কোষবিদ্যার আধুনিক জনক হচ্ছেন কার্ল পি সোয়ানসন। তো এটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের, জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট দুইটা নৈর্ব্যক্তিক। কারণ সরাসরি দেখা যায় কখনো কখনো এরকম আসে যে কোষবিদ্যার জনক কে, তখন আমাদেরকে বলতে হবে রবার্ট হুক। কিন্তু আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোষবিদ্যার আধুনিক জনককে, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে কার্ল পি সোয়ানসন। এরপর হচ্ছে কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব বলতে বোঝায় কোষের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য। অর্থাৎ একটা কোষ বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীভেদে কিন্তু এক এক রকম হতে পারে। একটা কোষের আকার আকৃতি কিন্তু একই রকম কখনোই হবে না। তো বিভিন্ন আকার আকৃতির কারণে এরা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য ধারণ করে। তো কোষ তত্ত্বের মতবাদের মূলত বিজ্ঞানী হচ্ছে তিনজন। 1855 সালে উদ্ভিদ বিজ্ঞানী হচ্ছে স্লেইডেন, থিওডোর সোয়ান এবং ভার্চু, তিনজনের সমন্বয়ে এই কোষতত্ত্ব গঠিত হয়েছে। তাহলে আমি বিজ্ঞানীগুলোর নাম আবার উল্লেখ করছি। উদ্ভিদ বিজ্ঞানী স্লেইডেন, বানানগুলো খুব ভালোভাবে পড়তে হবে, কারণ বানানের কারণে অনেক টিচাররাই কিন্তু ভুল দেয়। তো উদ্ভিদ বিজ্ঞানী স্লেইডেন এবং হচ্ছে থিওডোর সোয়ান এবং ভার্চু, তিনজন বিজ্ঞানীর সমন্বয়ে এই কোষতত্ত্বটা গঠিত হয়েছে। তো কোষতত্ত্বের তাহলে হচ্ছে আলোচনাকার তিনজনকে বলা যেতে পারে। এরা তিনজন মিলে কোষতত্ত্ব মতবাদ দেন 1855 সালে।
এই তিনজন বিজ্ঞানী মিলে কোষতত্ত্বের মতবাদ দেন 1855 সালে। তো এই কোষতত্ত্ব মতবাদের 4টা মতবাদ রয়েছে। এই 4টা মতবাদ আমি এখন উল্লেখ করব। কোষতত্ত্বের প্রথম মতবাদ। কোষতত্ত্বের প্রথম মতবাদ হচ্ছে কোষ হলো জীবন্ত সত্তার হচ্ছে গাঠনিক, শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক। তার মানে কোষতত্ত্বের প্রথম মতবাদ বলা যেতে পারে কোষ হচ্ছে জীববিদ্যার গাঠনিক, শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক। কোষ হলো জীববিদ্যার গাঠনিক, শারীরিক এবং সাংগঠনিক একক। সাংগঠনিক একক। তাহলে কোষতত্ত্বের প্রথম মতবাদ থেকে আমরা দেখতে পারি যে হচ্ছে কোষ জীববিদ্যার গাঠনিক, শারীরিক এবং সাংগঠনিক একক। তারপর 2 নম্বর মতবাদে আমরা দেখতে পারি কোষ হলো জীবের মৌলিক একক। তো 2 নম্বর মতবাদে আমরা দেখতে পারি কোষ হলো জীবের মৌলিক একক। তারপর 3 নম্বরটা হচ্ছে কোষ হলো বংশগতির একক। এবং 4 নম্বর মতবাদে আমরা দেখতে পারি প্রত্যেকটি কোষ পূর্বতন কোষ থেকে সৃষ্টি হয়। পূর্বতন কোষ থেকে সৃষ্টি হয়। তাহলে কোষতত্ত্বের 4টি মতবাদ রয়েছে। 4টি মতবাদের মধ্যে প্রথম মতবাদটি হলো কোষ হলো জীববিদ্যার গাঠনিক, শারীরিক এবং সাংগঠনিক একক। তারপরে দ্বিতীয় মতবাদটি হলো কোষ হলো জীবের মৌলিক একক, অর্থাৎ কোষের সকল প্রকার মৌলিক কার্যাবলী জীবের সকল প্রকার মৌলিক কার্যাবলী হচ্ছে কোষে সম্পন্ন হয়। এরপর কোষ হচ্ছে বংশগতির একক। তার মানে বংশগতির ধারক ও বাহক নির্ধারণে সাধারণত কোষ ব্যবহার হয়। তারপরে প্রত্যেকটি কোষ পূর্বতন কোষের থেকে সৃষ্টি হয়, অর্থাৎ এক একটি কোষ তার আদি কোষ থেকে মানে পূর্বতন যে কোষটি ছিল সেই বংশগতির ক্রমান্বয়ে দ্বিতীয় কোষটি সৃষ্টি হয়। এর জন্য বলা হয়েছে প্রত্যেকটি কোষ পূর্বতন কোষ থেকে সৃষ্টি হয়। আচ্ছা, এরপর আমরা পড়ব কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ আমি শুরুতেই বলেছিলাম যে বিভিন্ন উদ্ভিদে বা বিভিন্ন প্রাণীতে কোষ সাধারণত বিভিন্ন রকম হয়ে থাকে। এটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীভেদে আলাদা হয়ে থাকে, এজন্য এর অনেকগুলো প্রকারভেদ রয়েছে। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে মানে হচ্ছে শরীরের যাবতীয় কাজের ভিত্তিতে, শরীরের অভ্যন্তরীণ কাজের ভিত্তিতে কোষকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। তাহলে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে দেহকোষ আর একটি হচ্ছে জনন কোষ। একটি হচ্ছে দেহকোষ এবং অপরটি হচ্ছে জনন কোষ।
আচ্ছা, দেহকোষ বলতে আমরা সাধারণত কি বুঝি? দেহকোষ বলতে সাধারণত হয় জীবের অঙ্গ ও তন্ত্র গঠনকারী কোষকে দেহকোষ বলা হয়। মানে হচ্ছে জীবের অঙ্গ বলতে সাধারণত বাহিরের যে অংশগুলো তাকে বোঝানো হয় জীবের অঙ্গ, এবং তন্ত্র বলতে সাধারণত জীবের অভ্যন্তরীণ পর্যায়ে অর্থাৎ আমাদের ইন্টারনাল পর্যায়ে ভিতরে যেসব হচ্ছে অঙ্গ থাকে সেগুলো সাধারণত তন্ত্র নামে পরিচিত। তো দেহকোষের কাজ হচ্ছে জীবের এই অঙ্গ এবং তন্ত্রের গঠনে সাহায্য করে। দেহকোষের কাজ হচ্ছে এটাই। তো আমরা দেহকোষের সংজ্ঞাটা তাহলে বলতে পারি, জীবের অঙ্গ ও তন্ত্র গঠনকারী কোষকে হচ্ছে দেহকোষ বলা হয়। তো দেহকোষের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মূল, কাণ্ড ও পাতার কোষ। তো দেহকোষের উদাহরণ হলো মূল, কাণ্ড ও পাতার কোষ। এটা আমরা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে বিবেচনা করে পাই। উদ্ভিদের ক্ষেত্রে বিবেচনা করলে এই উদাহরণগুলো পাওয়া যায়, মূল, কাণ্ড ও পাতার কোষ। তাহলে দেহকোষ বলতে আমরা কি বুঝাচ্ছি? দেহকোষ বলতে আমরা এটাই বুঝাচ্ছি যে উদ্ভিদের হচ্ছে অঙ্গ ও তন্ত্র গঠন করতে যে কোষ হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গঠনকারী উপাদানকেই হচ্ছে দেহকোষ বলা হয়। এরপর আসি আমরা জনন কোষে। জনন কোষ হচ্ছে যৌন জননের ক্ষেত্রে ডিপ্লয়েড জীবের জননাঙ্গ মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড কোষের মাধ্যমে হ্যাপ্লয়েড করণকে হচ্ছে জনন কোষ বলা হয়। তাহলে যৌন জননের ক্ষেত্রে জীবের জননাঙ্গ মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে সাধারণত হচ্ছে জনন কোষ বলা হয়। প্রত্যেকটা কোষ থেকেই দেখা যায় নতুন নতুন কোষের তৈরি হয়। তো এই নতুন নতুন কোষ কিন্তু হচ্ছে বংশগতির মাধ্যমে তৈরি হয়। তো এই বংশগতিটা আসলে কিসের মাধ্যমে সম্পন্ন হয়? এই বংশগতিটা হচ্ছে এই জনন কোষের মাধ্যমে সম্পন্ন হয়। এই জনন কোষের মাধ্যমে হচ্ছে ডিপ্লয়েড জননাঙ্গ মায়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড জননাঙ্গ থেকে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড জননাঙ্গকে হচ্ছে জনন কোষ বলা হয়। তো এই জনন কোষের আমরা উদাহরণস্বরূপ বলতে পারি শুক্রাণু ও ডিম্বাণু। মানে হচ্ছে এই ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড জনন কোষের মাধ্যমে উৎপন্ন শুক্রাণু ও ডিম্বাণুকেই হচ্ছে আপনার জনন কোষের উদাহরণ বলা যেতে পারে। তাহলে জনন কোষের উদাহরণ হিসেবে আমরা এটাই বলবো শুক্রাণু, ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু এই হচ্ছে কোষের শারীরবৃত্তীয় প্রকারভেদ। এরপর হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ হচ্ছে দুই প্রকার। তাহলে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে বলা যেতে পারে দুই প্রকার। একটা হচ্ছে আদি কোষ এবং অপরটি হচ্ছে প্রকৃত কোষ। তো নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আদি কোষ এবং আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। তো এই আদি কোষ এবং প্রকৃত কোষের দুটো ইংরেজি নাম আছে, এটাও আমাদের জেনে থাকা দরকার। কারণ দেখা যায় অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে আদি কোষ এবং প্রকৃত কোষ না দিয়ে ইংরেজি নাম দুটো দেওয়া হয়ে থাকে। এর জন্য আমরা আদি কোষ এবং প্রকৃত কোষের ইংরেজি নামগুলোও জানব। আদি কোষের ইংরেজি নাম হচ্ছে প্রোকারিওটিক।
প্রোক্যারিওটিক কোষ এবং প্রকৃত কোষের ইংরেজি নাম হচ্ছে ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল। পরীক্ষার মধ্যে এটা কিন্তু খুব পড়ে, তো এই বিষয়টাকে কিন্তু লক্ষ্য করতে হবে, কারণ অনেক পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় আদি কোষ এবং প্রকৃত কোষ না দিয়ে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক দিয়ে রেখে দিয়েছে, তখন কিন্তু স্টুডেন্টদের সবারই মোটামুটি মাথা ঘুরে যায় যে আমরা তো পড়ছি আদি কোষ আর প্রকৃত কোষ, তো এই প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষ কিভাবে এলো। তো এই হচ্ছে এদের ইংরেজি দুটো নাম, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো পড়তে হবে। এরপর আসি আমরা আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় 2 নম্বরে সাধারণত 2 মার্কের জন্য কিছু প্রশ্ন আসে, তো সেই প্রশ্নটার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। তো যেহেতু 2 মার্ক আছে, 2 মার্ক আসার জন্য যে আমরা দুইটা বৈশিষ্ট্য দিয়ে এটা শেষ করব সেটা না, 2 মার্কের জন্য আমাদেরকে কমপক্ষে 4 থেকে 5টা বৈশিষ্ট্য দেয়া কিন্তু আবশ্যক। তো এবার পড়ব আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আদি কোষ প্রকৃত কোষ। আচ্ছা, আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আর কি। খাতায় তো দেখা যায় এরকম আমাদের একটা খাতা থাকে যেটা হচ্ছে মার্জিন দিতে হয়, তো আমি এতটুকু বলবো মার্জিনটা দেওয়ার সময় তোমরা একটা জিনিস সবসময় ফলো করবে, সেটা হচ্ছে পেন্সিল দিয়ে মার্জিন দিবে, এবং যখন তোমরা হচ্ছে এই পার্থক্যগুলো লিখবে তখন পার্থক্যগুলো যাতে পেন্সিল দিয়ে স্কেচ হয়, তো যখন এটা পেন্সিল দিয়ে স্কেচ হবে তখন এই জিনিসটা দেখতে সুন্দর লাগবে। খাতা যতটা সুন্দর করা যায়, টিচারদের আকর্ষণ কিন্তু একটা খাতার উপর ততটাই বেশি থাকে। দেখা যায় টিচারদের হাতে যতটুকু মার্ক থাকে তারা ততটুকু কিন্তু দেওয়ার চেষ্টা করে, সুতরাং তোমরা এই জিনিসটাকে ফলো করবে, মানে পেন্সিল দিয়ে এই পার্থক্যগুলো লেখার চেষ্টা করবে। পেন্সিল দিয়ে বলতে ঘরগুলো জাস্ট পেন্সিল দিয়ে করে নিয়ে ভিতরে হচ্ছে কলম দিয়ে করতে হবে। আচ্ছা, এবার আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আদি কোষটা সাধারণত প্রথমে যে পার্থক্যটা আমি উল্লেখ করব সেটা হচ্ছে আদি কোষ হচ্ছে এককোষী হয়ে থাকে। তো প্রথম পার্থক্য হচ্ছে আদি কোষ এককোষী হয়। এককোষী কাকে বলা হয়? এককোষী বলতে এটাই বোঝানো হয় যে যেসব উদ্ভিদ বা প্রাণী দেহে, অর্থাৎ যেসব জীব দেহে শুধুমাত্র একটি কোষ আছে তাকে হচ্ছে এককোষী বলা হয়। এই আদি কোষটা হচ্ছে এককোষী ধরনের হয়ে থাকে। এরপর হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষ বহুকোষী হয়। তার মানে হচ্ছে প্রকৃত কোষে বহুকোষ। বহুকোষ বুঝাইতে আসলে আমরা কি বুঝি? বহুকোষ বলতে বোঝানো হয় যে এক বা একের অধিক কোষ থাকবে, অর্থাৎ আদি কোষে যেরকম একটা কোষ থাকবে প্রকৃত কোষে কিন্তু একটা কোষ থাকে না, এটাতে এক বা একাধিক কোষ থাকে। এরপর হচ্ছে শ্বসন। আদি কোষে হচ্ছে অবাধ শ্বসন ঘটে। অবাধ শ্বসন ঘটে। আর প্রকৃত কোষে সবাদ শ্বসন ঘটে। এই যে আমরা হচ্ছে শ্বাস নেই, অর্থাৎ অক্সিজেনটা হচ্ছে ভিতরে গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, কিন্তু প্রত্যেকটা উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় উল্টোটা, মানে হচ্ছে প্রাণীর ক্ষেত্রে একটা হয় এবং উদ্ভিদের ক্ষেত্রে উল্টোটা হয়। অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় তারা কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে এবং অক্সিজেনটা ছেড়ে দেয়। এই যে শ্বসন প্রক্রিয়াটা, এই শ্বসন প্রক্রিয়াটা আসলে কিসের মাধ্যমে সংঘটিত হয়? এটা কিন্তু হচ্ছে
শ্বসনতন্ত্রের মাধ্যমে সংগঠিত হয়। তো এই আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্যের মধ্যে একটা পার্থক্য হচ্ছে আদিকোষে সাধারণত অবাধ শোষণ ঘটে এবং প্রকৃত কোষে সবাধ শোষণ ঘটে। এই অবাধ শোষণ এবং সবাধ শোষণটা কি এই সম্পর্কে আমরা ডিটেইলস পরবর্তীতে আরো আলোচনা করব। এই সম্পর্কিত কিন্তু পড়া আছে এবং এই দুইটার পার্থক্য আমাদেরকে করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে আদিকোষের মধ্যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে জীবদেহে নিউক্লিয়াস কিন্তু থাকা আবশ্যক। তো আদিকোষের মধ্যে এই নিউক্লিয়াসের অভ্যন্তরে উপস্থিত নিউক্লিয়ার লাশ এবং নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে থাকে না। তাহলে আমরা একটা পার্থক্য বলতে পারি, নিউক্লিয় লাশ ও নিউক্লিয় মেমব্রেন থাকে না। আর এই ক্ষেত্রে হচ্ছে নিউক্লিয় লাশ ও নিউক্লিয় মেমব্রেন থাকে। ও থাকে। এরপর 4 নাম্বার যে পয়েন্টটা, আদিকোষ আসলে দেখতে কেমন হয়, আদিকোষের আকৃতিটা। আদিকোষ সাধারণত দেখতে গোলাকার প্রকৃতির হয়, গোলাকার প্রকৃতির হয়, অর্থাৎ এইরকম গোল চাকতির মতো দেখতে আদিকোষ হয়ে থাকে। আর প্রকৃত কোষ দেখতে কেমন হয়? প্রকৃত কোষ দেখতে কিছুটা প্রকৃত কোষ দেখতে কিছুটা লম্বা ধরনের হয়ে থাকে। লম্বা ধরনের হয়ে থাকে, এটার আকৃতিটা ঠিক এরকম টাইপের হয়ে থাকে। মানে বাংলা অক্ষরের আমরা যে হচ্ছে 4 লিখি, এই 4-এর মতো হচ্ছে দেখতে প্রকৃত কোষ। তারপর কোষ বিভাজন। আদিকোষে হচ্ছে কোষ বিভাজন অ্যামাইটোসিস প্রক্রিয়ায় হয়ে থাকে। তাহলে কোষ বিভাজনটা বলতে পারি আমরা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে এটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে। মাইটোসিস এবং মায়োসিস প্রক্রিয়ায়। মাইটোসিস এবং মায়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে। তো এই হলো আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। তো আদিকোষ আমি আবার এটাকে রিপিট করছি। আদিকোষ হচ্ছে এককোষী হয়, প্রকৃত কোষ বহুকোষী হয়। তারপর আদিকোষে হচ্ছে অবাধ শোষণ ঘটে, প্রকৃত কোষে সবাধ শোষণ ঘটে। আদিকোষে নিউক্লিয়াস এবং নিউক্লিয় মেমব্রেন থাকে না, প্রকৃত কোষে নিউক্লিয়াস ও নিউক্লিয় মেমব্রেন গোলাকার ধরনের হয়, প্রকৃত কোষ লম্বা ধরনের বা বাংলা 4 অক্ষরের মতো হয়। তো আদিকোষ হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে, আর প্রকৃত কোষে মাইটোসিস এবং মিয়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে দেখাবো একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। আসলে উদ্ভিদ কোষটা মানে হচ্ছে কোষ সাধারণত আমি বলেছিলাম যে কোষ এক এক জায়গায় এক এক রকম হয়, অর্থাৎ দেখা যায় যে প্রাণী ক্ষেত্রে কোষটা একরকম এবং উদ্ভিদ ক্ষেত্রে কোষটা একই রকম।
তো আমি আজকে তোমাদেরকে এটাই দেখাচ্ছি যে এটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন, অর্থাৎ উদ্ভিদের মধ্যে কোষটা ঠিক কিরকম হয় এটা আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তো প্রথমে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে উদ্ভিদ কোষের বাহিরের যে অংশটা, মানে এই যে বাহিরের যে আলতো করে পর্দাটা দেখা যাচ্ছে, একদম বাহিরের যে অংশটা, এই অংশটাকে আমরা বলবো কোষ প্রাচীর। মানে উদ্ভিদ কোষের বাইরে যে অংশটা আছে এটাকে সাধারণত আমরা কোষ প্রাচীর বলবো। এই যে লম্বা যে অংশটা আছে এটাকে কোষ প্রাচীর বলা হয়। তাহলে উদ্ভিদ কোষে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি? কোষ প্রাচীর। তো এই কোষ প্রাচীরটা হলো এমন একটা উপাদান যা এই কোষটাকে মানে সর্বদা শক্ত, এমন একটা উপাদান যাতে এই কোষের যে ইন্টারনাল যে ভিতরের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো খুব সাধারণত সহনশীল জিনিস হয়ে থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, রাইবোজোম, এগুলো কিন্তু সবগুলো তন্ত্রের পর্যায়ে পড়ে। অর্থাৎ এগুলো সব তন্ত্র। একটা হচ্ছে দেহকোষের ভিতরে সাধারণত এটা থাকে, মানে উদ্ভিদ কোষের ভিতরের দিকে প্রথমে আবরণ, কোষ প্রাচীরের একটা আবরণ থাকে এবং কোষ প্রাচীরের ভিতরের দিকে হচ্ছে এই জিনিসগুলো রয়েছে, প্রত্যেকটা জিনিস রয়েছে। তো এই জন্য কোষ প্রাচীরের কাজ হচ্ছে শক্ত, মানে বাইরের যে কোনো ধরনের বিপদ বা বাইরের কোনো আঘাত থেকে এই ভিতরের যে জিনিসগুলো আছে এগুলোকে হচ্ছে রক্ষা করে। এটাই হচ্ছে কোষ প্রাচীরের প্রধান কাজ। তো প্রাণী ক্ষেত্রে আমরা দেখতে পারি ভিতরের এই যে বড় কোষ গহ্বরটা আমরা লক্ষ্য করছি, এটা প্রাণী ক্ষেত্রে দেখতে পারি যে এটা এইদিকে হচ্ছে একটু চাপানো থাকে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে মাঝ বরাবর থাকে, যার কারণে নিউক্লিয়াসটা একদম সাইডের দিকে সরে গেছে। তো এখানে মনে হয় একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি সাইডে একটু দেখাচ্ছি। প্রথমেই আমরা তাহলে নিউক্লিয়াসটা দেখি। তো এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসের আগে আমি আরেকটা জিনিস বলি তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে আমরা সাইড থেকে একটু ফাঁক দেখতে পাচ্ছি, মানে কোষ প্রাচীরের বাইরে থেকে একটু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এই যে এদিকে একটা ফাঁক, এদিকে 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 এবং এদিকে এদিকে। তো এই যে ফাঁকা স্থানগুলো, এই ফাঁকা স্থানগুলোকে সাধারণত বলা হয় অন্তঃকোষীয় ফাঁক। তাহলে কোষ প্রাচীরের পরে আমরা কি দেখতে পাচ্ছি? অন্তঃকোষীয় ফাঁক। তো কোষ প্রাচীরের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অন্তঃকোষীয় ফাঁক। এরপর এই যে মাঝ বরাবর একগুলো ফাঁকা স্থান দেখা যাচ্ছে, মানে এই ফাঁকাটা না, এই যে ফাঁকাগুলো দেখা যাচ্ছে, এখানে একটা, এখানে একটা, এখানে এবং এখানে, এই ফাঁকা স্থানগুলোকে হচ্ছে কূপ বলা হয়। কূপ, এই ফাঁকা স্থানগুলোকে আমরা কূপ হিসেবে চিহ্নিত করব। এরপর আসি আমরা নিউক্লিয়াসে। তোমরা হয়তোবা দেখতে পাচ্ছ না, পেন্সিল দিয়ে আসলে আমি এটা করে নিয়ে এসেছিলাম তোমাদের সুবিধার্থে, কিন্তু দুঃখের বিষয় আসলে এটা বোঝা যাচ্ছে না। তো এই যে নিউক্লিয়াসটা আমি এখানে এঁকে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এরপর আমরা কথা বলবো নিউক্লিয়াস নিয়ে। তো নিউক্লিয়াসের প্রথম যে উপাদানটা, মানে নিউক্লিয়াসের মূল যে উপাদানটা, সেটা হচ্ছে নিউক্লিওলাস। এই যে গোলাকার চাকতির মতো যে উপাদানটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। আচ্ছা, এরপর হচ্ছে এই যে আমরা জালিকার মতো এগুলো দেখতে পাচ্ছি, এই যে বিভিন্ন ধরনের জালিকার মতো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম।
নিউক্লিওপ্লাজম, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তারপর এই যে এখানে একগুলো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, ফাঁকা জায়গা এখানে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে নিউক্লিয় রন্ধ্র। নিউক্লিয় রন্ধ্র, এটার নাম হচ্ছে নিউক্লিয় রন্ধ্র। এরপর এই নিউক্লিয়াসের অভ্যন্তরে কিন্তু এই যে ফোঁটা ফোঁটা একগুলো তন্তু রয়েছে, ভিতরের দিকে ফোঁটা ফোঁটা একগুলো তন্তু রয়েছে। এই তন্তুগুলা সাধারণত ক্রোমাটিন তন্তু নামে পরিচিত। তো এই ফোঁটা ফোঁটা গুলোকে আমরা কি বলবো? ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু একটা উদ্ভিদ দেহে মানে হচ্ছে একটা কোষের ভিতর নিউক্লিয়াসটা হচ্ছে মূল উপাদান, আর এই মূল উপাদানের সর্বমূল উপাদান হচ্ছে নিউক্লিওলাস। এরপর যে জালিকার মতো অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। এরপর সাইডে যে হচ্ছে ফাঁকা স্থান এগুলো দেখতে পাচ্ছি, এই যে দেখা যায় যে ফাঁকা স্থানগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে নিউক্লিয় রন্ধ্র নামে পরিচিত। এবং নিউক্লিয়াসের অভ্যন্তরে যে ফোঁটা ফোঁটা তন্তুগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু নামে পরিচিত। আচ্ছা, এরপর আসি আমরা এই নিউক্লিয়াসের পরে যে জায়গাটি রয়েছে, পরে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে গোলজি বডি নামে পরিচিত। তো এই গোলজি বডির মধ্যে কিছু জিনিস আছে, ওটা তোমাদেরকে আমি বলতেছি। গোলজি বডি আসলে দেখতে কিরকম হয় এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে একটা গোলজি বডি, অর্থাৎ নিউক্লিয়াসের ঠিক নিচের দিকে গোলজি বডি রয়েছে। তো এই গোলজি বডির আকারটা সাধারণত এইরকম প্যারাসাইকেল আকারের মানে প্যারাসাইটিক আকারের হয়ে থাকে, অর্থাৎ এরকম চারপাশ থেকে চাপানো কিছুটা বাঁকা আকৃতির হয়ে থাকে গোলজি বডি। তো গোলজি বডির মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের উপরে এবং নিচে গোলজি বডি রয়েছে। তো এটার মধ্যে মানে যে গোলজি বডির মধ্যে উপরের দিকে যে গোলজি বডিটা রয়েছে এটার মধ্যে উপরের দিকে এরকম খাঁজকাটা টাইপের রয়েছে। তো এই খাঁজকাটা যুক্ত হচ্ছে গোলজি বডিকে আমরা বলবো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এটার নাম কি? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ এটাও বলতে পারি অমসৃণ ER, ER মিন্স এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু যদি হচ্ছে এই খাঁজকাটাগুলো না থাকে, মানে গোলজি বডির ক্ষেত্রে এই খাঁজকাটাগুলো যদি না থাকে সেই ক্ষেত্রে তাকে আমরা বলবো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখা যায় নিউক্লিয়াসের ঠিক উপরের দিকে থাকে, আর যেটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা নিউক্লিয়াসের ঠিক নিচের দিকে থাকে। এরপর আরো একটি অংশ, সেটা হচ্ছে গোলজি বডির ঠিক পাশে এইরকম একটা চাপাযুক্ত অংশ দেখা যায়। তো এই অংশটার নাম হচ্ছে লাইসোজোম, লাইসোসোম। আচ্ছা, তো গোলজি বডির এই সাইডের অংশটাকে লাইসোসোম বলা হয়। এরপর আসলো গোলজি বডির ঠিক মানে একটু
কর্নারের দিকে এই যে অংশটা লম্বা একটা অংশ দেখা যাচ্ছে, এই অংশটার নাম হচ্ছে মাইক্রোটিউবিউলস। এই যে এরকম যে একটা যে অংশ দেখা যাচ্ছে, এই অংশটাকে সাধারণত মাইক্রোটিউবিউলস বলা হয়। এরপর আসি একটু নিচের দিকে, সেটা হচ্ছে একটু নিচের দিকে এখানে একটা অংশ রয়েছে যেটা ক্লোরোপ্লাস্ট হিসেবে পরিচিত। আচ্ছা, এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট। একটা উদ্ভিদ দেহে কোষটা, একটা কোষ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একটা ক্লোরোপ্লাস্টও কিন্তু অধিকতর গুরুত্বপূর্ণ। এই ক্লোরোপ্লাস্টের কাজ এতটাই গুরুত্বপূর্ণ যে এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের যে আমরা দেখি রংটা হয়, অর্থাৎ উদ্ভিদ বিভিন্ন বর্ণের কিন্তু হয়ে থাকে। এই যে রঞ্জক পদার্থটা, এই রঞ্জক পদার্থ দানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে উদ্ভিদের যে সবুজ রংটা আছে, এই সবুজ গাঢ় রং হয় শুধুমাত্র এই ক্লোরোপ্লাস্টের জন্য। আচ্ছা, এরপর ক্লোরোপ্লাস্টের পরে আবার আরো একটি মসৃণ গোলজি বডি রয়েছে। এই যে এই জায়গায় একটি মসৃণ গোলজি বডি রয়েছে। যেহেতু আমি গোলজি বডির কথা এর আগে বর্ণনা করছি, তাই আমি নতুন করে বর্ণনা করলাম। এরপর এখানে আরেকটি মাইক্রোটিউবিউলস রয়েছে। তারপর এই জায়গায় একটি লাইসোসোম রয়েছে, এগুলো আমি পূর্বেই বলছি। এরপর আরেকটি উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ উপাদান যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এরপর আমরা আসি মাইটোকন্ড্রিয়া। একটা উদ্ভিদ কোষের শক্তি স্তর, অর্থাৎ উদ্ভিদ কোষের হচ্ছে পাওয়ার অফ হাউস বলা হয় এই মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া। উদ্ভিদের সাধারণত উদ্ভিদ কোষের হচ্ছে পাওয়ার অফ হাউস এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট, তারপরে শক্তি স্তরের যত প্রকার কার্যাবলী সবগুলো এই মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে সাধারণত হয়। তো এই মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আরো ডিটেইলস আছে এখানে। উদ্ভিদ কোষের ভিতরে যতগুলো অংশ দেখা যাচ্ছে সবগুলোরই হচ্ছে ফুল ডিটেইলস আমাদেরকে আরো গভীরভাবে পড়াশোনা করতে হবে। এগুলো নিয়ে পরবর্তীতে আমি আরো আলোচনা করব। তো একটি উদ্ভিদ কোষের আদর্শ গঠনে আমরা কি কি তাহলে দেখতে পারলাম। একটি উদ্ভিদ কোষের আদর্শ গঠনে আমরা দেখতে পারলাম প্রথমে ছিল বাইরের যে অংশটা সেটার নাম হচ্ছে কোষ প্রাচীর। তারপরে এটার অভ্যন্তরে যে অংশটি দেখা যাচ্ছে, দ্বিস্তর পর্দাযুক্ত একটি অভ্যন্তরে অংশটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে কোষ ঝিল্লি। এরপর
এই কোষটার সাইড দিয়ে যে ফাঁকা স্থানগুলো রয়েছে, অর্থাৎ কিছুটা ত্রিকোণা আকৃতির, এই ফাঁকাগুলোকে অন্তঃকোষীয় ফাঁক বলা হয়। আর যেগুলো এই যে ভিতরের দিকে ফাঁকা অংশ আছে, এই ফাঁকা অংশগুলোকে কূপ বলা হয়। তারপর কোষের অভ্যন্তরে বড় যে হচ্ছে চাকতির মতো আকৃতির একটি অংশ দেখা যাচ্ছে, এটি হচ্ছে কোষ গহ্বর। এর ডান সাইডে বলা যেতে পারে, একদম ডান সাইডে চাপা ভাবে আছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের উপরের দিকে একটি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর আছে, এবং নিচের দিকে হচ্ছে একটি মসৃণ রেটিকুলাম রয়েছে। আর এরপর আরো একটু নিচের দিকে এই যে লম্বা আকৃতির রয়েছে, এটাকে হচ্ছে মাইক্রোটিউবুলস বলা হয়। মাইক্রোটিউবুলস এর ঠিক পাশের দিকে হচ্ছে একটি ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্টের আরো একটি পাশে এটা হচ্ছে গোলগি বডি রয়েছে। গোলগি বডির ঠিক উপরের দিকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া আছে, এবং তার উপরের দিকে এটা হচ্ছে লাইসোজোম আছে। লাইসোজোমের ঠিক উপরের দিকে দুইটা মসৃণ গোলগি বডি আছে, এবং তার আরো একটু উপরের দিকে হচ্ছে আরো একটি দেখা যেতে পারে ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্টের পাশের দিকে আবার আরো একটি মাইটোকন্ড্রিয়া আছে। এটাই হলো উদ্ভিদের একটি আদর্শ কোষের গঠন। তো এই চিত্রটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই চিত্রটা প্লাস ভিতরের যে অংশগুলো আছে, এটা দেখা যায় পরীক্ষার মধ্যে সবসময়ই চলে আসে। তো এই চিত্রটা ভালো করে করতে হবে, এবং ভিতরের যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে এগুলোও ভালো করে করতে হবে। আচ্ছা, আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে সাধারণত আমরা এই জিনিসগুলো দেখলাম। এরপর অভ্যন্তরে যে জিনিসগুলো আছে এগুলো আলোচনা করলাম। তো এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই যে ভিতরের যে অংশগুলো আছে এই অংশগুলো সম্পর্কে ফুল ডিটেইলস আলোচনা করব, এবং এই যে আদর্শ উদ্ভিদ কোষটা আছে এটার একটা ফ্লো চার্ট আছে, সেই ফ্লো চার্টটাও আমি তোমাদেরকে দিয়ে দেব এর পরবর্তী ক্লাসে। তো সবাই ভালো থাকো, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।